কি আর বলবো কমলা, সারা বছর হাড় ভাঙা খাটুনি খাটি মাটিতে রোদে পুড়ি ঘামে ভিজি, তারপর বর্ষা এলেই সব শেষ। পরে দেখলে যাদের পাম্প ছিল তাদের ফসল বেঁচে গেল। আমি কি তখন বলিনি? বলেছিলাম তো, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। আমিও যাব, তোমার সাথে সাহায্য করব। একা একা এত কাজ করো, কেউ পাশে থাকলে তোমারও একটু সুবিধা হবে। আজ সকাল থেকে তোমার মুখে কথা নেই। চা খাও একটু গরম গরম। সারাটা রাত ধরে তো বৃষ্টি হয়েছে। ক্ষেতের কি অবস্থা হয়েছে জানো? আমি জানলা দিয়ে দেখলাম লাউয়ের মাচানটা জলে ডুবে গেছে। তোমাকে বলেছিলাম না মাচানটা একটু উঁচু করে দাও, তুমি বললে পরে করবে। এখন দেখো সব জলের তলায়। কি আর বলবো কমলা, সারা বছর হাড় ভাঙা খাটুনি খাটি মাটিতে রোদে পুড়ি ঘামে ভিজি, তারপর বর্ষা এলেই সব শেষ। আকাশের দিকে তাকালে কোনো আশা দেখি না। আমি মাঝে মাঝে ভাবি, এই চাষবাসই বা করি কেন? বছরের 6 মাস খাটি আর 6 মাস বর্ষার জলে সব ভেসে যায়। এত হতাশ হয়েও না, আমাদের কিছু একটা ভাবতে হবে। ময়না তো কাল এসেছে আমাদের বাড়িতে। বর্ষায় ওদের বাড়ির অবস্থাও খুব খারাপ। ওকে নিয়ে আমি একটু ভাবছি কিভাবে অন্তত ঘরের কাজটুকু চালানো যায়। ময়নাটা আসলে বেশ হাতের কাজে পারদর্শী, ও থাকলে আমারও সুবিধা হয়। ভাবো তো, কিন্তু এই জলের মধ্যে কি আর করা যায় বলো তো? বাড়ির সামনে রাস্তাটা দেখেছো, নদীর মতো বইছে। এই বর্ষা আমাদের জীবনটাকেই থামিয়ে দিয়েছে। থামিয়ে দিয়েছে বলেই তো কিছু করতে হবে। তুমি চা খাও, আমি ময়নাকে ডেকে আনি। ও যদি একটু ঘরের কাজে লাগে, আমিও মাথা ঘামাতে পারবো বাইরের দিকটা কিভাবে সামলানো যায়। আর চালের হিসেবটাও করতে হবে। মাসের মাঝামাঝি এসে গেছি, চাল কতদিন টিকবে সেটাও তো দেখা দরকার। তুমি ডাকো ময়নাকে, কিন্তু আমি বলছি, এই বৃষ্টি যদি আরো 2 দিন চলে তাহলে ঘরের মেঝেতেও জল উঠবে। গত বছর তো মাচা বেঁধে ঘরে থাকতে হয়েছিল, মনে আছে? হ্যাঁ, একটা উপায় বের করতে হবে, কিন্তু কোনো উপায় তো মাথায় আসছে না। উপায় বের হবে, তুমি একটু ধৈর্য ধরো। আমি ময়নাকে ডেকে আনি, তারপরে বসে সবাই মিলে ভাবি। ময়না দিদি, একটু এদিকে এসো তো। দেখো পুকুরটার দিকে তাকিয়ে, এত বড় বড় কচুর পাতা দেখেছো? আমার মনে হচ্ছে এগুলো দিয়ে একটা নৌকা বানালে কেমন হয়। মানে কচুর ডাঁটা তো ভেতরে ফাঁপা, ডোবে না। এগুলো জোড়া দিয়ে একটা ভেলা মতো বানানো যায় না? নয়ন, তুমি কি পাগল হয়ে গেছো? কচুর পাতা দিয়ে নৌকা? এ তো রূপকথার গল্পের মতো শোনাচ্ছে। তবে তোমার কথাটা একদম ফেলে দেওয়ার মতো না, কিন্তু কচুর ডাঁটা সত্যিই তো ভাসে। দেখো, আমি বলছি না যে বিশাল নৌকা বানাবো, কিন্তু ছোটোখাটো একটা ভেলা যদি বানানো যায় তাহলে অন্তত পুকুর পাড় থেকে বাড়ি পর্যন্ত জিনিসপত্র আনা নেওয়া করা যাবে। শশী কাকুকে একবার জিজ্ঞেস করি, উনি অনেক পুরনো দিনের কথা জানেন। আচ্ছা, কিন্তু শশী কাকু কি বিশ্বাস করবেন তোমার কথা? উনি তো সব কিছুতেই আগে জিজ্ঞাসা করেন আগে কেউ করেছে নাকি। উনি যদি বলেন হ্যাঁ আগেও এরকম হতো, তাহলে তো তোমার পক্ষে জোরদার হয়ে যায়। সেটাই তো আমি বলছি, শশী কাকুর গ্রামের জীবন্ত ইতিহাস। উনি যদি একটু পথ দেখান তাহলে আমি বানিয়ে ফেলতে পারবো। চলো ওনার কাছে যাই, তবে ছাতাটা ঠিক করে ধরো, ভিজে গেলে আবার ঠান্ডা লাগবে। চলো তাহলে, তবে পায়ের নিচে একটু দেখে দেখে হাঁটো, কাদায় পা পিছলে পড়ে যাবে। শশী কাকু, আপনি তো গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষদের মধ্যে একজন। আপনি কি কখনো শুনেছেন বা দেখেছেন যে আগেকার দিনের মানুষ বর্ষায় কচুর ডাঁটা বা এরকম কিছু দিয়ে ভাসমান ভেলা বানাতো? আরে তুই এ প্রশ্ন করলি, আমার বাবার আমলের কথা বলি শোন। তখন এই গ্রামে প্রতি বর্ষায় জল উঠতো। তখন মানুষ কি করতো জানিস? প্রচুর মোটা ডাঁটা জোগাড় করতো। সেই ডাঁটাগুলো মাছের সঙ্গে বেঁধে ছোট ছোট ভেলা বানাতো। তার উপরে কলা পাতা বিছিয়ে দিত। ভারী জিনিস বহন করা যেত না, কিন্তু হালকা সবজি, চাল, ডাল, ওষুধপত্র এসব আনা নেওয়ার করা যেত অনায়াসে। আমি ভাবছিলাম ঠিক এরকম কিছুই। হরিপদ কাকুদের বাড়ির অবস্থা খুব খারাপ। যদি এরকম একটা ভেলা বানাতে পারি তাহলে অন্তত কিছুটা কাজে আসবে। আপনি কি আমাকে একটু বলবেন কিভাবে বাঁধতে হয়? কোন ধরনের বাঁশ ভালো হবে? দড়ি কেমন লাগবে? অবশ্যই বলবো।
তবে একটা কথা মনে রাখবি, বাঁশটা কাঁচা হলে ভালো হয়, আর দড়িটা পাটের হলে সবচেয়ে ভালো। ভিজলে আরো টান হয়ে যায়, আলগা হওয়ার ভয় থাকে না। কচুর ডাঁটা যত মোটা পাবি তত ভালো। কাকু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কালকে সকালে আমি চলে আসব। ময়নাকেও বলবো ও কচুর ডাঁটা জোগাড় করে রাখবে। আমি বাঁশটা কেটে রাখি আজকে বিকেলে, তাহলে কালকে সকালে সব তৈরি থাকবে। ময়নাকে বলবি ডাঁটা কাটার সময় গোড়ার দিকটা রেখে দেবে, ওটা সবচেয়ে মোটা অংশ। আর বেশি করে কাটবে, কম পড়লে পরে আবার খুঁজতে হবে। আর হ্যাঁ, একটা কথা, ভেলার মাঝখানে একটা বাঁশের খুঁটি দিবি, সেটা ধরে দাঁড়ানো যাবে, পড়ে যাওয়ার ভয় থাকবে না। শোনো, আজ নয়ন এসেছিল, বলছিল কচুর ডাঁটা আর বাঁশ দিয়ে একটা ভেলা বানাবে। শশী কাকুও সায় দিয়েছেন। আমার মনে হচ্ছে এটা কাজে আসতে পারে। ক্ষেতের যে সবজিগুলো এখনো ডোবেনি সেগুলো তুলে আনা যাবে, বাজারে যাওয়া আসা করা যাবে কিছুটা। তুমি কি বলো? কি বলবো আবার, কচুর ডাঁটা দিয়ে নৌকা, এসব ছেলে মানুষই খেলা। আর নয়ন ছেলেটার বয়স কম, তাই এসব মাথায় আসে। আমি সারা জীবন মাটি চাষ করেছি, আর পানি চাষ করিনি। কচুর ডাঁটার উপর ভরসা করে শুধু সংসার চালানোর কথা আমি ভাবতেও পারি না। এসব তো খেলাধুলা গুরুতর ব্যাপার নয়। তুমি না সব সময় এরকম করো, নতুন কিছু হলে আগে না বলো, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? গত বছর সেচের পাম্পটা কেনার সময়ও তুমি এরকম বলেছিলে দরকার নেই, পরে দেখলে যাদের পাম্প ছিল তাদের ফসল বেঁচে গেল। আমি কি তখন বলিনি? বলেছিলাম তো, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। সেটা আলাদা ব্যাপার ছিল। আর আমি যেদি না, আমি বাস্তববাদী। কচুর ডাঁটার ভেলায় সংসার চালানো কোনো বাস্তব কথা না। তুমি কি সত্যি বিশ্বাস করো যে কচুর ডাঁটা দিয়ে বানানো একটা ভেলায় করে সংসারের জিনিসপত্র আনা নেওয়া করা যাবে? এটা তো হাসির কথা, তাই না? হাসির কথা হোক আর কান্নার কথা হোক, অন্তত একটা চেষ্টা করে তো করা দেখা যায়। বাস্তববাদী মানে তো সবকিছুতে না বলা নয়। বাস্তববাদী মানে হলো পরিস্থিতি বুঝে কাজ করা। আমাদের তো এখন কোনো উপায় নেই, সেটা তুমিও জানো। তাহলে কেউ যদি একটা উপায় বের করে সেটাকে অন্তত সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, তুমি যদি এতই বলছো তাহলে নয়ন বানা গিয়ে আমি মাথা গোঁজবার ব্যবস্থা দেখি। বাকিটা তোমরা দেখো। আমি কিন্তু এই ভেলায় উঠবো না, আগেই বলে রাখলাম। অন্তত বাধা দিও না, এটুকুই চাই। আর একটা কথা বলি, তুমি নয়ন ছেলেটাকে একটু সম্মান দিও। ও কিন্তু নিজে থেকে সাহায্য করতে আসছে, কেউ বলেনি। ও না এলে আমরা এখন কি করতাম ভাবো তো একবার। আমি কাউকে অসম্মান করিনি, আমি শুধু বলছি কচুর ডাঁটায় আমার বিশ্বাস নেই। যাক, তুমি তোমার মতো করো, আমি একটু শুয়ে পড়ি, মাথাটা ধরেছে। ময়না, এই ডাঁটাগুলো দেখো কত মোটা। শশী কাকু বলেছিলেন যত মোটা ডাঁটা হবে তত বেশি ভার নিতে পারবে। এগুলো আগে ধুয়ে নাও, তারপর বাঁশের ফ্রেমের সাথে বাঁধবো। দড়িটা শক্ত করে পাকাতে হবে। শশী কাকু বলেছিলেন পাটের দড়ি সবচেয়ে ভালো কাজ দেয়, জলেতে ভিজলে আরও শক্ত হয়। তুমি দড়ি এনেছো তো? আমি সব এনেছি, কলা পাতাও কেটে রেখেছি উপরে বিছানার জন্য। দিদি বলেছে কিছু পুরনো চটের বস্তাও দেবে। তোমার এই উদ্যোগটা সত্যিই আমার ভালো লেগেছে। সবাই ঘরে বসে আছে, তুমি কিন্তু কিছু করার চেষ্টা করছো। চেষ্টা ছাড়া তো কোনো কাজ হয় না। হরিপদ কাকু রাগ করেছেন আমি জানি, কিন্তু আমি বিশ্বাস করি এটা কাজে আসবে। যখন দেখবেন সত্যি সত্যি জিনিসপত্র আনা যাচ্ছে এই ভেলায় করে, তখন উনি বুঝবেন। একটু সময় নেন বুঝতে, কিন্তু একবার বুঝলে আর ছাড়েন না। দিদি বলে মাথা গরম কিন্তু মন গরম না। তুমি একটু ধৈর্য ধরো। আচ্ছা বলো এখন কি করতে হবে? আচ্ছা ময়না, ওই বাঁশটা একটু ধরো তো, আমি দড়ি দিয়ে বাঁধি। হ্যাঁ, এইভাবে শক্ত করে ধরো, আর একটু ওদিকে সরাও। হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার এই ডাঁটাগুলো পাশাপাশি সাজাও, আমি দড়ি পেঁচাই। এইভাবে? আর কতগুলো ডাঁটা লাগবে? আরও 5-6টা দাও। চারপাশে ভালো করে সাজাতে হবে। মাঝখানে বাঁশের ফ্রেমটা থাকবে, তাহলে শক্ত হবে। একটু সাবধানে, পা পিছলে যেতে পারে। ময়না, তুমি কলা পাতাগুলো একটু এইদিকে নিয়ে আসো, বাঁধা শেষ হলে ওপরে বিছিয়ে দেব। আচ্ছা সাবধানে রাধো, ভালো করে পরীক্ষা করে নিও নামানোর আগে। তাড়াহুড়ো করে বানালে পরে বিপদ হবে, তুমি তো জানো। নামার পরে যদি খুলে যায় তাহলে সব পরিশ্রম বৃথা। তাড়াহুড়ো করবো না, চিন্তা করো না।
শশী কাকু বলেছেন আগে শুকনোতে সব বেঁধে তারপর জলেতে নামাতে। একবার জলে নামালে দড়ি শক্ত হয়ে যাবে, আর আলগা হবে না। আজকে বিকেলের মধ্যে শেষ করতে পারবো বলে মনে হচ্ছে, কালকে সকালে নামবো। কাল সকালে আমিও আসবো দেখতে। প্রথমবার জলে নামানোর সময় আমিও থাকতে চাই। দেখি তোমার এই কচুর নৌকা সত্যি ভাসে কিনা। ভাসবে, তুমি দেখো, আমি নিশ্চিত। নয়ন, সত্যি সত্যি ভাসছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। দেখো, লাউটা তুলে আনো। আর পুঁই শাকের ডগাগুলো, ওগুলো তো এখনো পচেনি। তাড়াতাড়ি তুললে বাঁচানো যাবে। সবজিগুলো পেলে আপাতত দুদিন তো চলে যাবে। কমলা কাকিমা, দেখুন, এই ভেলায় 4-5 কেজি জিনিস অনায়াসে নেওয়া যাচ্ছে। লাউ, পুঁই শাক, বেগুন সব তুলে দিচ্ছি। একটু পরে হরিপদ কাকুর ক্ষেতের দিকেও যাব, দেখি সেখানে কিছু বাঁচানো যায় কিনা। দেখুন কাকিমা, এই লাউটা কত বড় হয়েছে, জলে ডুবে যেত আর একদিনও থাকলে। হ্যাঁ, তুমি ক্ষেতের দিকে যাওয়ার আগে একটু দেখো, লাউয়ের মাচানে আরো দুটো লাউ ঝুলেছিল। যদি ডুবে না যায় তাহলে তুলে এনো। আর ওদিকে কিছু ঝিঙে ছিল, দেখো সেগুলোর কি অবস্থা। আচ্ছা কাকিমা, আমি দেখছি। শশী কাকু ঠিকই বলেছিলেন, এই ভেলা ছোট হলেও কাজের। জল যতই বাড়ুক, চলাচলটা অন্তত বন্ধ থাকবে না। আপনি হরিপদ কাকুকে বলুন একটু এসে দেখতে। উনি হয়তো মুখে কিছু বলবেন না, কিন্তু দেখলে ভালো লাগবে ওনার। হরিপদ জানলা দিয়ে দেখছে, আমি জানি। মুখে স্বীকার করবে না, কিন্তু চোখে আমি অবাক ভাবটা দেখছি। তুমি ভালো কাজ করেছো নয়ন, সত্যি বলছি। তোমার মতো ছেলে গ্রামে খুব কম। কাকিমা, এত বলবেন না। আমি শুধু যেটুকু পারি করছি। গ্রামের মানুষ না হলে আমি কে? সবাই তো ভালো থাকলে আমিও ভালো থাকবো। আচ্ছা কাকিমা, আমি এদিকটাই যাই, ক্ষেতের দিকে একটু ঘুরে আসি। যাও, তবে সাবধানে যেও। স্রোত আছে, ভেলা যেন উল্টে না যায়। আর বেশি দূর যেও না। এই নয়ন, তুমি আজকাল প্রায় রোজই আমাদের বাড়িতে আসো। আমি দেখছি তুমি ওই ভেলা নিয়ে ঘুরে বেড়াও আর আমাদের বাড়িতে এসে সময় কাটাও। তোমার নিজের কোনো কাজ নেই? কাকু, আমি তো শুধু সাহায্য করতে আসি। আপনাদের বাড়িতে জল ঢুকেছে, ক্ষেতের অবস্থা খারাপ, তাই ভাবলাম যতটুকু পারি করি। আমার নিজের ক্ষেতের কাজও করি, সেটা সেরে আসি। আপনি কি আমার উপর রাগ করেছেন কোনো কারণে? রাগ করিনি, কিন্তু মানুষ কথা বলে। ঘন ঘন অন্যের বাড়িতে আসা যাওয়া করলে লোকে নানান কথা বলে। আমাদের গ্রাম ছোট, সবাই সবার খবর রাখে। আমি চাই না কেউ আমার সংসার নিয়ে কথা বলুক। কাকু, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার সংসার, আপনার চিন্তা, আমি কোনো দিন চাইবো না আপনার কোনো অসুবিধে হোক আমার জন্য। কিন্তু একটা কথা বলি, আমি সত্যিই ভালো মনে সাহায্য করতে এসেছিলাম, আর কিচ্ছু না। সেটাই ভালো হবে। তুমি তোমার কাজ দেখো, আমি আমার দেখি। আচ্ছা কাকু। নয়ন, তুমি এখানে বসে আছো? সকাল থেকে তোমাকে খুঁজছি। দিদি বলল তুমি কাল রাতে মন খারাপ করে চলে গেছো। কি হয়েছে বলো আমাকে। ময়না, আমি কারোর উপর রেগে নেই, কিন্তু কষ্ট পেয়েছি, সেটা সত্যি। আমি ভেবেছিলাম সবাইকে একটু সাহায্য করব, বর্ষায় সবার কষ্ট কমাবো, কিন্তু হরিপদ কাকু মনে করছেন আমি অকারণে তাদের বাড়িতে যাওয়া আসা করছি, সময় নষ্ট করছি। তুমি কোনো ভুল করনি, এটা আমি জানি, দিদিও জানে। তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিও না। তুমি যে ভেলা বানিয়েছো সেটা কত মানুষের কাজে এসেছে, সেটা সবাই দেখছে। সত্যি কথা বলতে, তোমার এই চেষ্টাটা দেখে আমি মনে মনে অনেক খুশি হয়েছি। তোমার কথা শুনে ভালো লাগলো ময়না। সত্যি আমি ভাবছিলাম আর কাজ করব না, কিন্তু তোমার কথায় মনে হচ্ছে থেমে যাওয়াটা ঠিক হবে না। ঠিক বলেছো, তুমি পুরো গ্রামের জন্যই করছো, এটা সবাই বোঝে। বৃষ্টি আবার শুরু হচ্ছে, ছাতাটা একটু এদিকে ধরো, ভিজে যাবে তুমি। আচ্ছা, কাল সকালে তুমি কি করবে? ভেলা নিয়ে বের হবে? হ্যাঁ, কালকে রহিম চাচার বাড়িতে কিছু ওষুধ পৌঁছে দিতে হবে। চাচির জ্বর হয়েছে, ওষুধ শেষ হয়ে গেছে, বাজারে গিয়ে ওষুধ আনতে হবে। ভেলাই করেই যাব। আমিও যাব, তোমার সাথে সাহায্য করব। একা একা এত কাজ করো, কেউ পাশে থাকলে তোমারও একটু সুবিধা হবে। তুমি গেলে ভালোই হবে, দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়। শশী কাকু দেখছেন,
নয়ন সকাল থেকে ভেলা চালিয়ে 5টা বাড়িতে চাল পৌঁছে দিয়েছে, রহিম চাচার বাড়িতে ওষুধ পৌঁছে দিয়ে এসছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত ছোট্ট একটা ভেলা এত বড় কাজ করছে। ময়না ওর সাথে গেছে, ও অনেক সাহায্য করছে। আমি বলেছিলাম না, পুরনো দিনের জ্ঞান কখনো বৃথা যায় না। এই কচুর ডাঁটা, এই বাঁশ, এইগুলো তো আমাদের চারপাশেই আছে, শুধু কাজে লাগানোর বুদ্ধিটা দরকার। নয়ন ছেলেটা সেই বুদ্ধিটা খাটিয়েছে। কাকু সত্যি বলছি, আমি গর্বিত নয়নের জন্য। ও আমাদের পরিবারের কেউ না, তবু এত করছে। আর ময়নাটাও কম যায় না, ও তো সকাল থেকে নয়নের সাথে ঘুরে ঘুরে সবার বাড়িতে জিনিসপত্র দিয়ে আসছে। তবে কমলা, একটা কথা বলি, হরিপদ ছেলেটা ভালো, কিন্তু মাথা গরম। সে নয়নকে ভুল বুঝেছে, আমি জানি। তুমি একটু বুঝিয়ে বলো ওকে। নয়ন কষ্ট পেয়েছে, কিন্তু মুখে কিছু বলেনি। ছেলেটা চুপচাপ কষ্ট সহ্য করছে, এটা আমাকেও কষ্ট দিচ্ছে। আমি জানি কাকু, আমি বলবো। হরিপদ আসলে খারাপ মানুষ না, ও একটু জেদি, বুঝলে ঠিক হয়ে যাবে। আমি আজ রাতে ওর সাথে কথা বলবো, সব খুলে বলবো। নয়ন কি কি করেছে শুনলেও নিজেই লজ্জা পাবে। বলো, কিন্তু রাগ করে বলো না, ধীরে ধীরে বোঝাও। হরিপদ বুঝবে, আমি জানি। হরিপদ, আজ একটু বসো, তোমার সঙ্গে একটা কথা বলার আছে আমার। তুমি জানো, গত 3 দিনে গ্রামের কতগুলো পরিবার বিপদে পড়েছিল। তুমি জানো, সবার কাছে ওষুধ, দুধ, চালকে পৌঁছে দিয়েছে সেই নয়ন, তোমার সেই কচুর ডাঁটার ভেলা করে। কাকু, আমি তো জানতাম না যে নয়ন এত কাজ করেছে। আমি ভেবেছিলাম ও শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি তো ভেবেছিলাম ও অকারণে আসছে, কিন্তু সত্যি কাজ করছিল। ভুল তো করেছো বাবা, কিন্তু ভুল স্বীকার করাটাও তো বড় কাজ। নয়ন ছেলেটা তোমার ওপর কোনো রাগ করেনি, আমি জানি, কিন্তু কষ্ট পেয়েছে। একটা ছেলে ভালো মনে সাহায্য করতে আসছে, আর তুমি তাকে তাড়িয়ে দিলে। এটা ওর বুকে লেগেছে। তুমি একবার ওর কাছে যাও, কথা বলো। আপনি ঠিক বলেছেন কাকু, আমি কালকে সকালেই নয়নের কাছে যাব। আমি সত্যি খুব লজ্জিত, আমার আগে বুঝতে হতো। কমল আমাকে বলেছিল, আমি শুনিনি। আমার এই জেদটা কোনোদিন যাবে না মনে হয়। জেদ থাকুক, কিন্তু বুদ্ধিটাও রাখো। যাও, কমলাকে গিয়ে বলো তুমি কাল নয়নের কাছে যাবে, ও খুশি হবে। নয়ন, দুটো কথা বলবার আছে। আমি কালকে শশী কাকুর কাছে সব শুনেছি। তুমি গ্রামের কত মানুষের জন্য কাজ করেছো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম নয়ন, আমি লজ্জিত, আমাকে ক্ষমা করো। আমি জানি আমার কথায় তুমি কষ্ট পেয়েছিলে, সেটা আমার উচিত হয়নি। কাকু, আপনি সব বলবেন না। আপনি আমার বড়, আপনার কাছে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, আমি আপনার কোনো কথায় রাগ করিনি, সত্যি বলছি। একটু কষ্ট পেয়েছিলাম, সেটা সত্যি, কিন্তু আমি জানতাম আপনি একদিন বুঝবেন। আপনি এসেছেন, এতেই আমি খুশি। তুমি সত্যি ভালো ছেলে নয়ন। আমি তোমার মতো হতে পারি না, কিন্তু আজকে থেকে চেষ্টা করব। তুমি আমাদের বাড়িতে যখন খুশি আসবে, কেউ কিচ্ছু বলবে না, আমার কথা আছে। আর তোমার সেই ভেলাটা আমি একটু নিজে চালিয়ে দেখতে চাই, শিখিয়ে দেবে? অবশ্যই কাকু, কালকে সকালে আসুন পুকুর পাড়ে, আমি আপনাকে সব শেখাবো। আপনি দেখবেন এটা কত সহজ। আচ্ছা, কালকে সকালে আসবো। আর নয়ন, তোমাকে ধন্যবাদ, সত্যি ধন্যবাদ গো। শশী কাকু, আমি একটা কথা বলবো আপনাকে। ময়নাকে নিয়ে আমি ভাবছি অনেক দিন ধরে। ও তো আমার ছোট বোন, আমার কাছে আমার মেয়ের মতো। ওর বয়স হয়েছে, ভালো একটা ঘর দেখা দরকার। আমি লক্ষ্য করেছি নয়ন আর ময়নার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছে। আপনি কি বলেন? কমলা, তুই ঠিকই ধরেছিস, আমিও দেখেছি ওদের দুজনকে। নয়ন ছেলেটা সৎ, কর্মঠ, মানুষের কাজে লাগে। ময়নাও সরল, প্রাণবন্ত মেয়ে। দুজনের জন্য মানানসই হবে বলে আমারও মনে হয়। তবে হরিপদ কি বলবে সেটা জানার দরকার। বর্ষা শেষ হলে একটা ভালো দিন দেখে সব ঠিক করা যাবে। আমি আজ রাতেই হরিপদর সাথে কথা বলবো। ও এখন অনেক বদলে গেছে, আমি জানি রাজি হবে। নয়নকেও এখন অন্য চোখে দেখে। আর ময়নাকেও একটু জিজ্ঞাসা করব, ওর মনে কি আছে জানতে চাই। ওর সম্মতি ছাড়া কিচ্ছু হবে না।
সেটাও ঠিক। ময়নার মতামতটাও সবচেয়ে জরুরি। ও রাজি হলে বাকি সব ঠিক হয়ে যাবে। আমি নয়নের বাবা রমেশকে চিনি, ভালো মানুষ। ও খুশি হবে এই কথায়। আজকে আমি একটা কথা বলতে চাই সবাইকে। এই বর্ষায় আমি অনেক কিছু শিখেছি। আমি ভেবেছিলাম কচুর ডাঁটা দিয়ে কিচ্ছু হয় না, ভেলা বানানো ছেলে মানুষই খেলা। কিন্তু সেই ভেলা আমাদের গ্রামের কত পরিবারকে বাঁচিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, খাবার পৌঁছে দিয়েছে। আমি নয়নকে ভুল বুঝেছিলাম, কিন্তু সে আমাকে ক্ষমা করে দিয়েছে। আজকে আমি বুঝেছি সংসার ওই নৌকার মতো। হরিপদ, তুই আজ যা বলেছিস সেটা আমার বুকে লেগেছে। সংসার সত্যি নৌকার মতো, সবাইকে একসাথে বইতে হয়। আজ এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমি দেখছি বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে। কিন্তু এই বৃষ্টি আমাদের শিখিয়ে দিয়ে গেছে, ভুল বোঝাবুঝি যেমন আছে তেমনি ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যায়। নতুন সম্পর্ক তৈরি হয়, পুরনো বন্ধন আরও শক্ত হয়। আমি নয়ন আর ময়নাকে আশীর্বাদ করি, ওরা সুখে থাকুক। আর হরিপদ, তুইও সুখে থাক। আজ থেকে তোর জেদটা একটু কমা, তাহলে কমলার জীবনটাও সহজ হবে। কাকু, আমি চেষ্টা করব। আমি জানি আমার জেদের জন্য কমলা অনেক কষ্ট পেয়েছে। আজকে থেকে আমি আর আগের মতো থাকবো না, কথা দিচ্ছি। আর নয়ন, তুমি আমার পরিবারের একজন হতে চলেছো, আমি খুশি। তুমি ময়নাকে ভালো রেখো, এইটুকুই চাই। কাকু, আপনার আশীর্বাদ পেলেই আমি সব পারবো। ময়নাকে আমি সারা জীবন ভালো রাখবো, এটা আমার কথা। দিদি, দুলা ভাই, সবাই, আমি কি বলবো আমি জানি না। আমি শুধু এটুকু বলতে চাই, এই বর্ষায় আমি অনেক কিছু পেয়েছি। দিদির ভালোবাসা, শশী কাকুর আশীর্বাদ আর নয়নের পাশে থাকার প্রতিশ্রুতি। আমি খুশি, সত্যি খুশি। ময়না, তুই খুশি, এটা আমার জন্য সবচেয়ে বড় কথা। তুই তো আমার ছোট বোন, তোর সুখই আমার কাছে সুখ। নয়ন ভালো ছেলে, তোর সাথেও ভালো থাকবে আমি জানি। আর হরিপদ, তুমি আজ যে কথাগুলো বললে সেগুলো আমার মনে থাকবে। তুমি বদলাচ্ছ, আমি এটা দেখে খুব আনন্দিত। চলো, আজ আর বেশি কথা বলার দরকার নেই। সবাই খুশি, সব কিছু ভালো হয়ে গেছে। আকাশে দেখো রোদ উঠেছে, বর্ষা বিদায় নিচ্ছে, নতুন দিন আসছে, নতুন বানিয়েছো? পায়েস বানিয়েছি কাকু, নারকেল দিয়ে। ভেতরে আসুন সবাই।